আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা প্রোনাউনের দুটি ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের শেষ অংশ নিয়ে। এর আগে আমরা প্রোনাউন 8 প্রকারের মধ্যে 5 প্রকার আলোচনা করেছি, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখছেন। এখন আমরা আলোচনা করব প্রোনাউনের শেষ 3টি অংশ নিয়ে, মোট 8 প্রকারের মধ্যে। দেখেন, আজকে আমরা আলোচনা করব 6 নম্বর, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি নিয়ে আলোচনা করব? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা আসলে কি? দেখেন, যে সকল প্রোনাউন পরবর্তী যে সকল প্রোনাউন পরবর্তী নাউন বা প্রোনাউন এর পরে বসে দুইটি সেন্টেন্স এর মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে কি করলাম আমরা? রিলেটিভ প্রোনাউন কি? যে সকল প্রোনাউন পরবর্তী নাউন বা প্রোনাউন এর পরে বসে দুইটি সেন্টেন্সকে এর মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল লেখেন আপনারা, whom, that, etc. এগুলো কি? একটা নাউনের পরে বসবে এবং দুইটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে। দেখেন এক্সাম্পল, I know the boy who came here. দেখেন এটা, এই দেখেন একটা, সরি এটা মিস্টেক না, এখানে দেখেন একটা নাউন আছে। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে সকল প্রোনাউন পূর্ববর্তী কারণ প্রোনাউন আগে নাউনের পর বসে। যে সকল প্রোনাউন পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের পরে বসে, পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের পরে বসছে, এটা একটা নাউন, পরে বসছে, আবার পরবর্তী সেন্টেন্স আগের সেন্টেন্স মানে দুইটি সেন্টেন্সের মাঝে কি করছে? সম্পর্ক স্থাপন করছে, সেটা হলো কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হলো সম্পর্ক, আপনারা মনে রাখবেন। দেখেন, আই নো দ্য বয় হু কেম হিয়ার, আমি বালকটিকে জানি যে এখানে এসেছিল। দেখেন, এটা হলো কি? রিলেটিভ প্রোনাউন। এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, আমরা এটা পরে করবো। এটা হলো দেখেন পরবর্তী নাউন বা প্রোনাউন। এটা হলো কি? যে প্রোনাউন পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের পরে বসছে এবং পরবর্তী সেন্টেন্স দুইটি এবং আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করছে, তাই এটা হলো কি? আমাদের রিলেটিভ প্রোনাউন। আপনারা এইটুকু মনে রাখবেন। আর রিলেটিভ প্রোনাউনটা কি অবশ্যই বুঝতে পারলেন। এখন আমরা আলোচনা করব
রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। রেসিপ্রোকাল প্রোনাউনটা কি আসলে? যে প্রোনাউন লেখেন, যে প্রোনাউন দুই বা তার অধিক যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তি মধ্যে পারস্পরিক কার্যক্রম সাধন করে এবং পরস্পর সম্পর্ক স্থাপন করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তি বস্তুর মধ্যে পরস্পর কার্য সাধন করে এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। এটা আপনাদের 7 এক্সাম্পল হিসেবে হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইটিসি। তাহলে এক্সাম্পল হলো কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা হলো কি রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা যদি সেন্টেন্সে লিখতে যাই, এক্সাম্পল সেন্টেন্সে দেখেন, রেখা and Rima love each other. এখানে একটা আপনাদের কথা থাকতে পারে যে ভাই রেখা এন্ড রিমা তো থার্ড পারসন, এখানে লাভের সাথে এস হইল না কেন? নাম্বার 1, মনে রাখবেন যে এখানে থার্ড পারসন হলেও এন্ড দ্বারা যুক্ত করছে দুইটি নাউনকে। আমি এর আগে বলছিলাম যে থার্ড পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন উদাহরণ দিচ্ছেন যে দুইটা সিঙ্গুলার নাউন নিয়ে থার্ড পারসনে একটা দে হয়ে যায়। দেখেন এখানে একাধিক আছে, কনজাংশনের আগে পরে একই জিনিস আছে নাউন। এই দুইটা নাউনের জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় নাই। এটা হলো, আর আমাদের এখানে প্রোনাউনটা হলো এটা রেসিপ্রোকাল প্রোনাউন। এটি রেসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 1, যে দুইটা নাউন যুক্ত থাকলে ভার্ব প্লুরালই থাকে, সিঙ্গুলার হয় না। আরেকটা আপনারা 2 নম্বরের পয়েন্ট মনে রাখবেন যে এই রেসিপ্রোকাল প্রোনাউনগুলা সব সময় অবজেক্ট হিসেবে বসে। কি বললাম? রেসিপ্রোকাল প্রোনাউন সব সময় বাক্যে অবজেক্ট হিসেবে বসে। তাহলে কি আমরা দুইটি পয়েন্ট পেলাম যে রেসিপ্রোকাল প্রোনাউন বাক্যে সবসময় অবজেক্ট হিসেবে বসে। 3 নম্বরে আপনারা মনে রাখবেন ইচ আদার আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার করব? যদি বাক্যে 2 জন ব্যক্তি থাকে বা 2টি সাবজেক্ট থাকে তাহলে আমরা ব্যবহার করব ইচ আদার। আর যদি 2 এর অধিক ব্যক্তি থাকে, 3 4 4 5 জন, তখন আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারলেন যে ইচ আদার, ওয়ান অ্যানাদার আমরা কখন ব্যবহার করব, আর এগুলো বসে কোথায়? সবসময় অবজেক্ট হিসাবে। আর বাক্যে সবসময় এরা অবজেক্ট হিসাবে বসে। এবং ইচ আদার, ওয়ান অ্যানাদারের ব্যবহারটা আমি বলে দিলাম। এখন আমাদের 7 নম্বর শেষ, আমরা আলোচনা করব 8 নম্বর প্রোনাউনটা নিয়ে। দেখেন আমাদের প্রোনাউন ধারাবাহিকভাবে 7 পর্যন্ত শেষ হলো। এখন আমরা করব 8 নম্বর প্রোনাউন নিয়ে। 8 নম্বরে আপনারা লিখতে পারেন
reflexive, and emphatic pronoun. আপনারা এখানে ভাবতে পারেন যে এখানে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন আবার কি। লেখেন যে এই প্রোনাউন দুটি দেখতে একই রকম, কিন্তু বাক্যে ব্যবহারের দিক থেকে আলাদা হয়। এক্সাম্পল দেখতে পারেন আপনারা, himself, herself, themselves, etc. তাহলে ইটিসি আপনারা একদম দেখবেন himself, herself, themselves, etc. itself, এগুলো হলো আমাদের কি, সরি এখানে himself, example, himself, ourself, herself, এগুলো আপনারা মনে রাখবেন, himself, ourself, herself, themself, yourself, etc. এখন আমরা পড়ব কি, যে এই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন দেখতে একই রকম, বাক্যে ব্যবহার হয়ে এগুলো আলাদা ভেদে হয়। দেখেন আমরা প্রথম করি যে রিফ্লেক্সিভ প্রোনাউন, আপনারা নোট করেন যে এই প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে, এবং ভার্বের পরে বসে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো এই প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে এবং ভার্বের পরে বসে। দেখেন এক্সাম্পল, আর এর আগে আমি উদাহরণ দিলাম হিমসেলফ, হারসেলফ, যে হি কিল্ড হিমসেলফ। দেখেন এটা হলো কি, হি কিল্ড হিমসেলফ, সে হত্যা করেছিল নিজেকেই, নিজেই হত্যা করেছিল। এখানে ভার্ব হলো এটা, সাবজেক্ট হলো এটা, অবজেক্ট হলো এটা। মনে রাখবেন যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আর এমফ্যাটিক প্রোনাউন দেখতে একই, কিন্তু এটি বসে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা তখনই বলবো যখন এটি বাক্যে সাবজেক্ট হিসাবে বসে থাকে, সরি অবজেক্ট হিসাবে বসে থাকে। এখন আমরা করব যে এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা করব এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। দেখেন এই প্রোনাউন বাক্যে সাবজেক্টের পরে বসে, এই প্রোনাউনটা বাক্যে সাবজেক্টের পরে বসবে। দেখেন এক্সাম্পল, I myself did the work, আমি নিজেই কাজটি করেছিলাম। দেখেন মাইসেলফ আর হিমসেলফ, যদি বলি হি হিমসেলফ,
ডু দ্য ওয়ার্ক। সে নিজেই কাজটি করে, আমি নিজেই কাজটি করেছিলাম। দেখেন এখানেও আছে হিমসেলফ, এর আগে আমি উদাহরণ দিচ্ছিলাম হিমসেলফ দ্বারা, তাই এখানেও একটা হিমসেলফ দিলাম। তখন ছিল বাক্যের বা অবজেক্ট হিসাবে, তখন হবে কি রিপ্লেসিভ প্রনাউন, আর সাবজেক্টের পরে বসলেই তখন হবে কি ইমপাথিক প্রনাউন। তাহলে এখানে হলো ইমপাথিক, এটা কোনো, এটা হলো ইমপাথিক প্রনাউন, কারণ সাবজেক্টের পরেই বসছে, সাবজেক্টের পরেই বসছে, আর আগেরটা ছিল কি অবজেক্ট আকারে বসছে। তাহলে আমরা রিপ্লেসিভ আর ইমপাথিক প্রনাউন নিয়ে আলোচনা করলাম যে রিপ্লেসিভ প্রনাউন কখন কোথায় বসে, ইমপাথিক প্রনাউন কখন কোথায় বসে। রিপ্লেসিভ প্রনাউনটা বসবে একটা বাক্যের অবজেক্ট হিসাবে, আর ইমপাথিক প্রনাউনটা বসবে একটা বাক্যের সাবজেক্টের পরে। এই রিফ্লেক্সিভ আর ইমপাথিক প্রনাউন দেখতে চেহারা একই, কিন্তু আমরা ব্যবহারের দিক দিয়ে দেখবো যে এটা অবজেক্ট হিসেবে আছে না সাবজেক্টের পরে আসে। দুইটা দেখে আমরা যেভাবে পড়লাম সেগুলো আমরা ওই প্রনাউনে দিয়ে দেব। কিন্তু মোট যদি আসে যে এটা কি ইমপাথিক আর রিপ্লেসিভ প্রনাউন, আপনারা এইভাবে সিলেক্ট করতে পারবেন। আশা করি আপনারা এই 8 প্রকার প্রনাউন, আমরা আগের দুটি ক্লাসে 5 প্রকার আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করলাম 3 প্রকার প্রনাউন, তার মধ্যে ছিল ইমপাথিক আর রিপ্লেসিভ প্রনাউনটা ক্রিটিক্যাল, এটা আমরা শিখে নিলাম। আপনারা সাথে থাকবেন, দোয়া রাখবেন, পেজের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। আল্লাহ হাফেজ।